আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে স্বাগতম আজকের ফ্রি ক্লাসে। আজকের ফ্রি ক্লাস কোন সাবজেক্টে? তোমরা হয়তো আমাকে দেখে ভাবতেছো কেমিস্ট্রি নিব, বাট বোর্ডে তো লেখা কি ফিজিক্স। তার মানে কি তোমাদের ওয়াহিদ স্যারের ক্লাসে আমি ঢুকে পড়ছি না? আমি এখন থেকে তোমাদেরকে ফিজিক্সে সহায়তা করবো এবং তোমাদের যত প্রবলেম আছে এবং যত ফ্রি ক্লাস আছে সবগুলাই এখন আমি কন্ডাক্ট করব, ঠিক আছে? তাহলে এটা বলতে গেলে তোমরা ওয়াহিদ স্যারের ক্লাস করবে না এমন কিন্তু না। তোমরা যাচাই করবা, তোমাদের যেটা ভালো লাগে, তোমরা যে স্যারের পড়াটা বেশি বুঝো সেটাই তোমরা অবশ্যই করবা। আমরাও আমাদের সময় এটাই করছি, আমাদের যে স্যারে ভালো লাগছে সেটাই আমরা কি ক্লাসটা করছি। তাহলে আজকে থেকে আমি মূলত ফিজিক্সে তোমাদের সহযোগিতা করবো এবং যত চ্যাপ্টার আছে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেগুলো আমি সলভ করে দিব। তাহলে কথা না বাড়ে শুরু করা যাক আজকের ফ্রি ক্লাস। অর্থাৎ আজকে আমি যে অধ্যায়টা পড়াবো তার নাম হচ্ছে গতি, ঠিক আছে? এই গতি চ্যাপ্টারটা মূলত একদম বেসিক চ্যাপ্টার, ঠিক আছে? তুমি যখন ফিজিক্স বই শুরু করবা, এখন হয়তো বছরের শেষ, বাট অনেকে হয়তো চলতরিৎ স্থির তড়িৎ এগুলো শুরু করে দিছে, কিন্তু গতি চ্যাপ্টারটা তোমাদের বেসিক একদম। ওখান থেকে একটা বা দুইটা সিকিউ আসতেই পারে, ঠিক আছে? তাহলে এই গতি চ্যাপ্টারটা যত ইম্পর্টেন্ট, তোমাদের জিনিসটা আরো ভালো করে ঝালাই করতে হবে, যাচাই করতে হবে এই চ্যাপ্টারে কি কি আছে, কি কি সূত্র আছে। তাহলে চলো আজকে শুরু করা যাক। আজকে মূলত একটু বেসিক কথাবার্তা বলবো, এই ডাইরেক্ট সূত্রে যাবো না। তোমরা তো সবাই জানো আই থিঙ্ক সূত্রগুলো কি কি, ঠিক আছে? তোমরা তো সবাই জানো। আসলে প্রথমে একটু সূত্রগুলো লিখি, কেমন? তোমাদের যাতে একটু রিকল হয়। যারা পড়ে ফেলছে তাদের রিকল হবে, যারা জানে না একটু জাস্ট দেখে নিবে, ঠিক আছে? প্রথম সূত্র কি ছিল একদম? S ইজ ইকুয়াল টু কি VT না? মনে আছে তো? যেখানে V হচ্ছে কি বেগ এবং T হচ্ছে কি সময়, আর S হচ্ছে কি অতিক্রান্ত কি দূরত্ব, ঠিক আছে? মনে পড়তেছে? তাহলে আরেকটা সূত্র আছে না? S ইজ ইকুয়াল টু কি UT প্লাস হাফ AT কি স্কোয়ার, ঠিক আছে? যেখানে A হচ্ছে কি ত্বরণ, ঠিক আছে? কোন বস্তুর ত্বরণ, আর S হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব। এই দুইটা কি S অতিক্রান্ত দূরত্ব বের করার দুইটা সূত্র। আরো আছে ই এ এ এ হচ্ছে কি ত্বরণ। ত্বরণের সূত্র কি ছিল? V মাইনাস ইউ বাই টি। ওকে, ঠিক আছে? এগুলো হচ্ছে কি মেইন সূত্র। আরেকটা সূত্র ছিল, যখন সময় দেওয়া থাকবে না তখন কি করব? মাইনাস টু এ এস, ঠিক আছে না? এই চারটা হচ্ছে আমাদের মেইন বেসিক সূত্র। আরো সূত্র আছে, বাট ওইগুলা একটার পর থেকে মানে একটার ভিতর থেকে আরেকটা আসতেছে বের হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি যখন সময় দেওয়া থাকবে না, আর এগুলো কি এটা হচ্ছে, এই দুইটা হচ্ছে যখন কি ত্বরণ দেওয়া থাকবে, আর এটা কি ত্বরণ বের করার সূত্র, আর এটা হচ্ছে কি সমবেগের সূত্র, সমবেগ। আমি জাস্ট একটু ঝালাই করার জন্য, ঠিক আছে? ঝালাই করার জন্য জাস্ট এটা এই চারটা সূত্র লিখে দিছি, ওকে? তাহলে আজকের টপিক কি এটা একটু দেখি আগে, ঠিক আছে? আজকের টপিক হচ্ছে মূলত গতি নিয়ে, যেমন বিভিন্ন ধরনের গতি আছে না, ওইসব নিয়ে। তাহলে প্রথম থেকে শুরু করি। তাহলে গতি চ্যাপ্টারটার নামই গতি, ঠিক আছে? গতি মানে কি? অবশ্যই একটা গতি থাকবে, একটা কি ভেলোসিটি অর্থাৎ বেগ থাকবে, একটা মানে কি একটা স্পিড থাকবে, ঠিক আছে? তুমি চলার একটা স্পিড আছে, দাঁড়ানোর একটা স্পিড আছে। দাঁড়ানোর তো স্পিড নাই, বাট দাঁড়ানোর সময় একটা স্পিড থাকে, সেটা হচ্ছে কি স্থিতি গতি, ঠিক আছে? তাহলে গতি আমরা দুই ধরনের পাই, একটা হচ্ছে স্থিতি, আর একটা হচ্ছে কি স্বয়ং নিজেই গতি, ঠিক আছে? গতিরও দুই ধরনের, একটা হচ্ছে স্থিতি, একটা গতি, ঠিক আছে? এই দুটোটা হচ্ছে কি করবে, কি বললাম? আমরা যখন দাঁড়ায় থাকি তখন একটা গতি থাকে, সেটা কি গতি? স্থিতি গতি। তার মানে আমি এখন দাঁড়ায় আছি, এখন সেটা কি আমি কি লড়তেছি নাকি আমি চলাফেরা করতেছি? চলাফেরা করতেছি না, বাট আমি দাঁড়ায় আছি, এটা হবে কি স্থিতি গতি, সিম্পল। যখন আর এটা সবসময় কি হতে হবে? সময়ের সাপেক্ষে, ঠিক আছে? সময়ের সাপেক্ষে হতে হবে, ঠিক আছে? যে কোনো কিছু আমি যতগুলো টার্ম শেখাবো সবকিছু হবে কি সময়ের সাপেক্ষে। তাহলে আমরা সুন্দর করে লিখতে পারি যে সময়ের সাথে কোনো অবস্থানের পরিবর্তন না হলে সেটি হবে কি? সেটি হবে স্থিতিগতি, সিম্পল। তো এটা 5 বছরের বাচ্চাকে বললে সেটা বুঝবে, ঠিক আছে?
যেটা স্থিতিগতি, মানে সময়ের সাথে যদি অবস্থানের পরিবর্তন না হয় তখন সেটা হবে কি স্থিতিগতি। এখন যদি সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হয় তখন হবে সেটা কি গতি। ওকে, সেটি হবে কি গতি। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে দুইটা বেসিক একটা টার্ম, ঠিক আছে, এর থেকে বেশি আর কিছু নেই। তাহলে আরেকটা টার্ম শিখতে হবে, সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামোটা কি, আসো একটু দেখি। প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো অথবা প্রসঙ্গ বিন্দুও বলতে পারি, ঠিক আছে, বা বিন্দু। ধরো আমি, এটা হচ্ছে মার্কার, ঠিক আছে, আমি এখানে মার্কারকে দেখতেছি কি করতেছে, লড়তেছে। আমি মার্কারকে দেখতেছি কি লড়তেছে। এখানে আমি হচ্ছে কি প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো, ধরো একটা বিন্দু দেখতেছে কি মার্কারটা লড়তেছে, অর্থাৎ গতিশীল হচ্ছে। এখন এই বিন্দুটা ফিগার আউট করতেছে কি মার্কারটা কি করতেছে, গতি হচ্ছে নাকি স্থিতি নাকি থেমে আছে, এই জিনিসটা কি ও নির্ণয় করতেছে। তাহলে এখানে বিন্দুটা হবে কি প্রসঙ্গ কাঠামো, অর্থাৎ প্রসঙ্গ বিন্দু, আর এটা হবে কি বস্তুটা, যে যে কি করতেছে গতিশীল হচ্ছে বা স্থির হয়ে দাঁড়ায় আছে। অর্থাৎ তুমি যখন কোন একটা গাড়িকে কি করবা, দেখবা সেটা চলতেছে নাকি কত স্পিডে যাচ্ছে, অথবা স্পিডে যাচ্ছে বা কিনা, সেটা যদি তুমি খেয়াল করো, সেখানে তুমি হবা কি প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বস্তু, যেটাই বলতে পারো, সেখানে হবে তুমি প্রসঙ্গ, ঠিক আছে। আর অপর সাইডে ও হবে কি সেই বস্তুটা, ঠিক আছে। তাহলে সিম্পল ভাষায় বোঝাচ্ছি, তোমাদের বইতে অনেক জটিল ভাষায় বোঝাইছে, বাট আমি একটা সিম্পল একটা ওয়েতে বোঝাচ্ছি যাতে তোমরা জিনিসটা একটু মাথায় সেট করতে পারো। তাহলে কোনো বিন্দু অথবা কোনো বস্তু যদি কোনো অন্য আরেকটি বস্তুর কি করতে পারে, গতি বা স্থিতি নির্ণয় করতে পারে। কোনো বস্তু বা বিন্দু অন্য বস্তুর বা বিন্দুর কি করতে পারে, গতি নির্ণয় করতে পারে। গতি নির্ণয় বা জানতে পারে। তখন প্রথম বস্তুটিকে কি বলবো আমরা, প্রথম বস্তুটিকে আমরা কি বলবো, বস্তুটিকে প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু বলতে পারি। প্রসঙ্গ কাঠামো বা বিন্দু বলি। ওকে, ঠিক আছে। তাহলে প্রসঙ্গ কাঠামোর এই জিনিসগুলো একটু তোমাদের বুঝতে হবে। তাহলে আমরা বলতে পারি না কোনো কিছুর অবস্থান বা কোনো কিছুর গতি বা স্থিতি সবকিছু কি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষেই হয়, ঠিক আছে না। এখন তুমি যদি বস্তুটাকে গতিশীল নাই দেখো, সেটা কি আর গতি হবে? তুমি যদি চোখ বন্ধ করে বলো যে এই জিনিসটা তোমার কি হচ্ছে, লড়তেছে বা গতিশীল হচ্ছে, সেটা কি ভ্যালিড? অবশ্যই ভ্যালিড না। তোমাকে জিনিসটা দেখতে হবে যে এই জিনিসটা গতিশীল হচ্ছে অথবা স্থির হয়ে দাঁড়ায় আছে। তাহলে প্রসঙ্গ কাঠামোর ফলে অবস্থান কি হয়, পরিবর্তন হয়। তাহলে এই জিনিসটা শেষ। তাহলে আমরা বলতে পারি কোনো কিছুর অবস্থান নির্ণয়ের জন্য প্রসঙ্গ কাঠামোরও এক জরুরি, ঠিক আছে। আসো তাহলে এখন আসি গতি নিয়ে, ঠিক আছে। এই জিনিসগুলো তো বুঝছো, এগুলো জাস্ট বেসিক টার্ম, বেশি কিছু না এগুলো। তাহলে গতি আবার বিভিন্ন ধরনের হতে পারে, ঠিক আছে। গতি কয় ধরনের হতে পারে? তাহলে গতি অনেক ধরনের হতে পারে, ঠিক আছে। গতি বিভিন্ন ধরনের হতে পারে। তাহলে গতি তোমাদের বই অনুসারে 4 ধরনের, ঠিক আছে। গতি তোমাদের বই অনুসারে 4 ধরনের, যথা প্রথমটা হবে কি, তুমি যখন সোজাসুজি হাঁটতেছো অর্থাৎ সরল রেখা বরাবর হাঁটতেছো তখন সেটা হবে সরল রৈখিক গতি, ঠিক আছে। তাহলে 1 নাম্বার হবে সরল রৈখিক, সেটা একটু অন্য কালি দিই বল, ঠিক আছে। সরল কি রৈখিক গতি, সরল রৈখিক গতি, ওকে। তাহলে কোন একটা বিন্দু, ঠিক আছে, কোন একটা বিন্দু এ থেকে বি তে যাচ্ছে, উপরে লিখি, কোন একটা বিন্দু যদি এ থেকে বি তে যাচ্ছে,
তাহলে সে সে এভাবে বেকাতেরা পথ যদি ইউজ না করে একটা সোজা একটা পথ ইউজ করে, অর্থাৎ সরল রেখা বরাবর যায়, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যায়, তাহলে সেটা হবে কি সরল রৈখিক গতি। অর্থাৎ এভাবে, হয়তো আমারটা সরল রৈখিক হয় নাই, একটু বেঁকা হয়ে গেছে, বাট তুমি যদি চিন্তা করো একটা সরল রৈখিক ভাবে যদি তুমি হাঁটতে থাকো, তখন সেটা হবে কি সরল রৈখিক গতি, সোজা বরাবর। ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে কি সরল রৈখিক গতি, ইজি। এখন আসি ঘূর্ণন গতি। ঘূর্ণন, ঘূর্ণন কি গতি। এবার ঘূর্ণন গতি কি? ঘূর্ণন গতি তোমরা বুঝতেই পারতেছো কি কি আছে ঘূর্ণন গতিতে। যেগুলো ঘুরবে অবশ্যই, চাকা, একটা গাড়ির চাকা, তারপর কি ওই যে ঘড়ির কাঁটা, সবই তো ঘুরতেছে, সবই তো ঘুরতেছে, তাহলে সেটা একটা কি হবে ঘূর্ণন গতি। তাহলে এটা একটা সুন্দর সংজ্ঞা আছে, যেটা হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু সমদূরত্বে থেকে ঘুরতে থাকলে সেই গতি হবে কি ঘূর্ণন গতি। ওকে, তাহলে এই জিনিসটা একটু লেখো। কোন নির্দিষ্ট বিন্দু, কোন নির্দিষ্ট বিন্দু, কোন নির্দিষ্ট বিন্দু, কোন নির্দিষ্ট বিন্দু সমদূরত্বে থেকে, সম দূরত্বে থেকে অবস্থান পরিবর্তন করলে, করে ঘুরতে থাকলে, ঠিক আছে, ঘুরতে থাকলে সেই গতি হবে কি, সেই গতি, সেই গতি ঘূর্ণন গতি। ওকে, সিম্পল এজ দ্যাট। ওকে, তাহলে যেমন কি চাকার গতি, ওই যে গাড়ির চাকার গতি, গাড়ির চাকার গতি, অথবা তুমি বলতে পারো ওই যে পৃথিবীর চারপাশে আমাদের চাঁদ ঘুরতেছে না, অর্থাৎ অথবা সূর্যের চারপাশে আমরা কি আমাদের পৃথিবী ঘুরতেছে, বিভিন্ন গ্রহ ঘুরতেছে, এটাও একটা কি ঘূর্ণন গতি। ওকে, তাহলে বলতে পারি চাকার গতি, চাকার গতি কি অবশ্যই ঘূর্ণন গতি। চাকার, চাকাটা ঘুরতেছে কিন্তু চাকাটা কিন্তু সামনেই যাচ্ছে, ঠিক আছে। তুমি যখন দেখবা একটা গাড়ি চলতেছে, ধরো এটা একটা গাড়ি, গাড়িটা হয়তো সুন্দর হয় নাই কারণ আমি গরিব, আমার কাছে গাড়ি নাই। তাহলে আসি গাড়িটা যখন ঘুরবে তখন কি করবে, চাকা সাহায্যে তো ঘুরবে, নাকি চাকা ছাড়া ঘুরে গাড়ি? তাহলে চাকা, গাড়ি ঘুরে না চাকা ঘুরে, গাড়ি কিন্তু চলে। তাহলে এটা ধরো সারফেস, তাহলে চাকাটা কিন্তু ঘুরতেছে কিন্তু গাড়ি কিন্তু সামনের দিকে যাচ্ছে, এটা কিন্তু খেয়াল করছো? গাড়িটা কিন্তু সরল রৈখিক যাচ্ছে কিন্তু চাকাটা ঘূর্ণন গতিতে ঘুরতেছে, ঠিক আছে। তাহলে এখানে কি কি গতি অ্যাপ্লাই হচ্ছে, সরল গতি অ্যাপ্লাই হচ্ছে, আবার কি ঘূর্ণন গতি অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এই ধরনের কনফিউজিং এমসিকিউ তোমাদের আসতে পারে, বলতে পারে এখানে কি কি গতি আছে। ওকে, তাহলে চাকার গতি, ঘড়ির গতি, ঘড়ির কাঁটার গতি, ঘড়ির কাঁটার গতি, সবই কিন্তু ঘুরতেছে, এই জন্য আমি জাস্ট এগুলাই লিখতেছি, ঠিক আছে। এবং পৃথিবীর গতি, পৃথিবীর গতি, পৃথিবীর আবার কি গতি, ওই যে পৃথিবী নিজের অক্ষেই ঘুরতেছে, আবার অক্ষ বরাবর কি সূর্যকে কেন্দ্র করে অক্ষ বরাবর ঘুরতেছে, তাহলে এই জিনিসটাও কি পৃথিবীর গতি। পৃথিবীর গতি আবার দুই ধরনের, তাহলে এগুলা না লিখি, এগুলা তো আবার সমাজের পড়া, সমাজে এগুলো পড়ার দরকার নেই, এখন তো আর পড়ার দরকার নেই। তাহলে আসি ঘূর্ণন গতি শেষ, সরলরৈখিক গতি শেষ। ওকে, বুঝছো? ওকে, তাহলে আসি এই জিনিসগুলো একটু মাচ মোর ইজিয়ার। তাহলে এখন একটু আসি ইম্পর্টেন্ট দুইটা গতি, যেটার সংজ্ঞা প্রায় সময় দেখবা কতে দিয়ে দিবে। দুইটা গতি কি, একটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি, আর একটা হচ্ছে সরল স্পন্দন গতি। ওকে, এই দুইটা গতি অনেক কি অনেক ফেমাস এবং অনেক কি ইম্পর্টেন্ট। তাহলে আসো, তাহলে আসো প্রথমে আসি কি পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি কিন্তু এক ধরনের কি ঘূর্ণন গতিও। ওকে, কেন বলতেছি এটা আসি। তাহলে প্রথমে আচ্ছা সংজ্ঞাটা বলি। পর্যায়বৃত্ত গতি হচ্ছে এমন একটা গতি, ধরো ঘড়ির কাঁটা, ঘড়ি একটা আঁকি, ধরো ধরো এই হলো ঘড়ির একটা বিন্দু। ওকে, ধরো এটা একটা ছোট কাঁটাটা, ঠিক আছে। ছোট কাঁটাটা কি করবে, ধরো এটা একটা নির্দিষ্ট বিন্দু ধরলাম, এটা তো একদম কেন্দ্রটা, কিন্তু এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু, এটা হচ্ছে কি নির্দিষ্ট বিন্দু, ঠিক আছে। ওকে বলতে, ওকে বলছে যে তুমি এই জায়গা থেকে
আবার এই জায়গায় আসবা, কিন্তু শর্ত হচ্ছে কি ঘুরতে হবে। তাহলে শর্ত অনুযায়ী ওকে কাজ করতে হবে। তাহলে ও কি করবে, নির্দিষ্ট বিন্দু থেকে একই দূরত্ব অতিক্রম করে কি করবে, আবার সেই নির্দিষ্ট বিন্দুতে আসবে, আবার সেই নির্দিষ্ট বিন্দুতে আসবে। তাহলে সেটা হবে কি পর্যায়বৃত্ত গতি। তাহলে ওকে বলছে যে এটা বারবার করতে, ঠিক আছে, ওকে বলছে এটা বারবার করতে, তাহলে ও সেটা বারবার করবে। তাহলে বারবার করতে 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 ও বারবার একটা বিন্দুকে কি অতিক্রম করতে থাকবে অবশ্যই। তাহলে সংখ্যাটা কিরকম আসতেছে, একটি নির্দিষ্ট বিন্দু যদি একই দূরত্ব বারবার অতিক্রম করে, বারবার অতিক্রম করে, তাহলে সেটা হবে কি পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে। তাহলে পর্যায়বৃত্ত গতি এক ধরনের কি ঘূর্ণন গতি, ঠিক আছে। তাহলে তুমি ঘড়ির দিকে তাকালে সেটা বুঝো, তুমি একটা নির্দিষ্ট বিন্দু ধরবা, ওইটাকেই ও বারবার কে ঘুরতে থাকবে, যেহেতু ওর ফাংশনটা এরকম, তাহলে এই গতির ফাংশনকে কি বলে পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে। তাহলে এটাকে সুন্দর করে একটু বলতে হবে, সুন্দর করে সংজ্ঞাটা বলতে হবে। এটা একটু মুছি, সুন্দর করে একটু মুছি, তাহলে এই জিনিসটা একটু সংজ্ঞায় বলতে হবে। তাহলে কোন নির্দিষ্ট কোন গতিশীল বস্তু, অবশ্যই গতি থাকতে হবে, গতি ছাড়া কেমনে চলবে। কোন গতিশীল বস্তু, কোন গতিশীল বস্তু একটি নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দু থেকে একই দূরত্বে বারবার অতিক্রম করবে, একই দূরত্ব কি করবে বারবার অতিক্রম করবে, তাহলে তাকে কি বলে পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি। ওকে, ঠিক আছে। তাহলে তুমি ওই চাকার, অথবা চাকা না, ওই ঘড়ির কাঁটার গতিটা তুমি যদি খেয়াল করো, তাহলে সেটা তুমি বুঝতে পারবে ভালো করে। তাহলে সেটা হবে কি, আচ্ছা এখানে একটা জিনিস আমি মনে লিখি নাই, বিন্দু থেকে একই দিকে হতে হবে, ঠিক আছে, একই দিকে, একই দিকে, ঠিক আছে। এটা বারবার একই দিকে ঘুরতেছে না, এভাবে এভাবে ঘুরতেই তো আছে, একটা বিন্দুকে কেন্দ্র করেই তো একই দিকে ঘুরতেছে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা হবে কি একই দিকে, একই দূরত্বে একই দিকে বারবার অতিক্রম করবে, ঠিক আছে। তাহলে এটার উদাহরণ কি হতে পারে, উদাহরণ হতে পারে যেমন ঘড়ির কাঁটার গতি, ঘড়ির কি কাঁটার গতি, ঠিক আছে, ঘড়ির কাঁটার গতি, অথবা চাকার গতি। চাকার গতিও কিন্তু কি এক ধরনের পর্যায়বৃত্ত গতি। কেমনে পর্যায়বৃত্ত গতি, ওই যে চাকা যখন ঘুরতেছে, ধরো এটা হচ্ছে কি একটা চাকা, ঠিক আছে, এটা হচ্ছে একটা চাকা। তাহলে ও নির্দিষ্ট বিন্দু থেকে, দেখো ও যখন এভাবে ঘুরবে, তখন ওই নির্দিষ্ট বিন্দু পার করে আবার একই সাইডে আসতেছে না, আবার ঘুরেই তো আবার একই সাইডে আসতেছে। ধরো এটা আবার কি করতেছে, ধরো এই বিন্দুটা গিয়ে ঘুরে এদিকে আসছে, কিন্তু আমি তো এই বিন্দুটাকে এখানেই নির্দিষ্ট করে রাখছি। তো ও যদি চাকা ঘুরেও আমার বিন্দু তো সেম থাকতেছে, তাহলে বিন্দু আমার এখানে, বাট ওর বিন্দুটা মানে এদিকে চলে আসছে, অর্থাৎ আমার বিন্দু সেম জায়গায় আছে, আমার বিন্দু কিন্তু সেম জায়গায় আছে, ঠিক আছে, আমার বিন্দু কিন্তু সেম জায়গায় আছে। তাহলে ও যখন ঘুরবে, ওর চাকাটা ঘুরতেছে কিন্তু বিন্দু তো সেম জায়গায় আছে, তাহলে ও ঘুরে আবার ওই সেম বিন্দুতে আসতেছে, আবার ওই একই দূরত্ব অতিক্রম করতেছে একই দিকে, ঠিক আছে। তো জিনিসটা বুঝতে পারছো মনে হয়। তাহলে আবার পৃথিবীর গতিও কিন্তু পর্যায়বৃত্ত গতি। দেখো তুমি একটা দেখো সূর্য, তো এখানে একটা অক্ষ আছে না, ঠিক আছে, অক্ষ আছে, ধরো এখানে আমাদের পৃথিবী, তাহলে ও একটা কি করবে, ঘুরতে ঘুরতে কি করবে অতিক্রম করবে, কাকে অতিক্রম করবে, ওই যে সূর্যকে। তাহলে নির্দিষ্ট একটা বিন্দু ফিক্স করে দিলাম আমি, তাহলে ও এই ফিক্সড বিন্দু থেকে ঘুরে আবার কি করতেছে, আবার ওই ফিক্স বিন্দুতে আসতেছে, তাহলে এটা তো চলমানই আছে, সৃষ্টির শেষ পর্যন্ত এটা চলমান থাকবে। ওকে, তাহলে এই জিনিসটা হচ্ছে কি, যেহেতু ঘূর্ণন গতিতেও এগুলো ছিল, তার মানে আমরা এটাকে বলতে পারি কি পর্যায়বৃত্ত গতি, এক ধরনের কি পর্যায়বৃত্ত গতি, এক ধরনের ঘূর্ণন গতি। ওকে, বুঝতে পারছো? ওকে, তাহলে পর্যায়বৃত্ত গতি এক ধরনের ঘূর্ণন গতি। এবার আসি
এবার আসি কিসে, এবার আসি হচ্ছে এটা এখানে মুছে ফেলি, কেমন নিচে দেখা যাবে না হয়তো। তাহলে এবার আসি কি সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট তিনোটাই বলতেছি, কারণ এটা সবসময় দেখবা কলেজের প্রশ্নে অথবা বোর্ড প্রশ্নে কত দিয়ে দিবে সংজ্ঞাটা, স্পন্দন গতি কাকে বলে, অথবা তোমার ইয়াতেও আসতে পারে, এমসিকিউতেও উদাহরণ দিতে পারে যে এটা স্পন্দন গতি কি আচরণ করবে কি করবে না। তাহলে আসুন 4 নাম্বার সরল স্পন্দন গতি, শুদ্ধটাই লিখি, সরল স্পন্দন গতি। আচ্ছা, আমি কিন্তু পড়ানোর সময় একটা জিনিস খেয়াল করি যে আমরা বেশিরভাগই ব্র্যাকেটে যে ইংলিশ পার্টটা থাকে সেটা আমরা মিস করে দিই। এখন তুমি যদি ইংলিশ পার্টটা এখন থেকে যদি না চর্চা করো, ওই ইন্টারে গিয়ে কিন্তু আবার ধরা খাবা, ঠিক আছে? তাহলে ইংলিশ পার্টটা একটু মনে রাখবা। তাহলে সরল স্পন্দন গতির ইংলিশ কি হবে? সিম্পল, সিম্পল কি হারমোনিক, হারমোনিক মোশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে সিম্পল হচ্ছে সরলের জন্য, স্পন্দন হচ্ছে হারমোনিক, এবং গতির জন্য হচ্ছে মোশন। তাহলে গতির এটা কি গতির ইংলিশ হচ্ছে মোশন, ঠিক আছে? ওকে ওকে, তাহলে এবার আসি এর সংজ্ঞায়। তাহলে সরল স্পন্দন গতি কিরকম? সরল স্পন্দন গতি হচ্ছে, তোমরা একদম সিম্পল কথা একটা চিন্তা করো, দোলনা, ঠিক আছে? দোলনা, তাহলে দোলনা কিভাবে দোলে? একটা বিন্দু থেকে ধরো, এটা হচ্ছে কি দোলনা, এটা ধরো দোলনা, ঠিক আছে? এই দোলনা কি করবে? দুলবে না, একবার এদিকে আসবে। আমার তো নাই, আমি তো এখনো সিম্পল হারমোনিক মোশন। আচ্ছা, কারণই নেই, সবাই এখানে মরে পড়ে আছে। আচ্ছা, তাহলে এই দোলনাটা কি হবে? দুলবে না? অবশ্যই দুলবে। ধরো তোমার এই দোলনাতে কে বসে আছে? তুমি আর তোমার প্রিয়তমা বসে আছো। ধরো এটা তুমি, আর এটা হচ্ছে কি তোমার প্রিয়তমা। প্রিয়তমাকে একটু ভূতনির মতো লাগতেছে এবার, আমার চুল একটু ছেঁড়ায় বেড়ে গেছে, ঠিক আছে? জাস্ট মনে করো এটা তোমার প্রিয়তমা। তোমার প্রিয়তমা এত বা সুন্দর তো না, মনে এত তো আহামরি না, ঐশ্বরিয়া রায় তো না। তাহলে আমি যে আঁকছি এটাই তোমার প্রিয়তমা। তাহলে ধরো তুমি এখানে বসে আছো দোলনাতে, তাহলে দুলবে না? দুলবে। ধরো একজন এসে দোল দিয়ে চলে গেছে, দোল দিয়ে চলে গেছে, তাহলে এটা দুলতে থাকবে এভাবে। তাহলে একটা জিনিস খেয়াল করছো, একটা নির্দিষ্ট বিন্দু থেকে তুমি দুলছো, তুমি দোলো নাই, আরেকজন এসে তোমাকে দোল দিয়ে চলে গেছে, তাহলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে কি করছে? দোল দিছে। তাহলে এখান থেকে এটুক দূরত্ব, অর্থাৎ তুমি দোল দেওয়া শুরু থেকে একদম শেষ পর্যন্ত কি হবে? দূরত্বটা সেম থাকবে, দূরত্ব সেম থাকবে, দূরত্ব সেম, ঠিক আছে? দূরত্ব সেম থাকবে, ঠিক আছে? তাহলে এখান থেকে এই দূরত্ব যত, এখান থেকে এই দূরত্ব তত, সেম। এখন গতির ক্ষেত্রটা বলি যে প্রথমে যখন দোল দিবে, তখন সেটা কি স্থির অবস্থায় থাকবে। ওকে, প্রথমে যখন এখানে স্থির অবস্থায় আছে, এখানে স্থির অবস্থায়, ঠিক আছে? এখানে স্থির অবস্থায়, এবং দোল যখন শেষ হবে, তখনও সেটা কি হবে? স্থির অবস্থায় থাকবে। ওকে, তাহলে গতিশীল অবস্থায় কখন থাকবে? গতিশীল অবস্থায় কখন থাকবে, অর্থাৎ একদম সর্বোচ্চ গতিটা কখন থাকবে? এই যে মাঝখানে, আমি একটা মাঝখানে চিহ্ন দিছি না, এই যে এই জায়গায় হচ্ছে সেইটা কি সর্বোচ্চ গতিতে থাকবে, সর্বোচ্চ গতিশীল। ওকে, সর্বোচ্চ গতিতে থাকবে। তাহলে বুঝতে পারছো, শুরু হবে স্থির অবস্থা থেকে, শেষ হবে কি স্থির অবস্থায়, এবং মাঝখানে কি থাকবে? সর্বোচ্চ গতিতে থাকবে। ওকে, আচ্ছা, তাহলে তাহলে গতিশীলের কথা বলতেছি। এখন একটু তোমার একটু পজ করি, তোমার এই ফাউন্ডার আসতেছে আমাদের, ওমায়ের স্যার। ও ছাড়তেই যাচ্ছে না আমার মাইকে। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 এবং 27 ব্যাচ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো আমাদের টিচার প্যানেলকে আমরা একটু ঘুরাই ফিরাই করে ফেললাম, কারণ আমাদের এই যে পাশে দেখতে পাচ্ছ তোমাদের হামিম ভাই, যিনি দীর্ঘদিন ধরে কেমিস্ট্রি পড়াচ্ছেন এবং
কেটে দাও কলটা। দীর্ঘদিন ধরে কেমিস্ট্রি পড়াচ্ছেন, তো এখন আমি হামিম স্যারকে বললাম, স্যার আপনি তো অনেকদিন কেমিস্ট্রি পড়াইলেন, রসকোষ নিয়েছিলেন, এবার একটু পদার্থবিজ্ঞানে আসেন। তো স্যার তোমাদের জন্য পদার্থবিজ্ঞান পড়াচ্ছে। এন্ড এটা এনশিওর থাকো, আমরা যে নতুন টিচার প্যানেল, আমাদের সাথে আরো অনেক টিচার যুক্ত হয়েছে, তোমরা জানো তোমাদের তুষার ভাইয়া জীববিজ্ঞান বিষয়ে যুক্ত হয়েছে, তো তুষার ভাইয়াও তোমাদের সামনে আসবে। এখন হামিম ভাই তো ফিজিক্স ক্লাস নিচ্ছে, অনেক কিছু পড়াইলো, তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে অনেক কিছু বললো। তো হামিম ভাই যতক্ষণ ফিজিক্স ক্লাস নিবে মনে রাখবে তুমি আর তোমার গার্লফ্রেন্ড অন্য দুনিয়ায় থাকবা, ওকে? আর চেষ্টা করবে, এটা আমরা তোমাদের জন্য বিশেষ করে এসেছি 26, তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে, নাও চলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তোমাদেরকে আমরা গতির পরে স্যার কোন অধ্যায় ধরবেন আপনি? আমরা ইচ্ছিত তড়িৎ, তারপর চলতড়িৎ, কারণ যেগুলো থেকে মাস শিখিয়ে প্রশ্ন পাবা। স্যার আপনার এটাতে আপনি কয় লেকচারে শেষ করবেন, যেহেতু আমরা ফাইনাল রিভিশনের মতো করে শেষ করাবো? 4-5 লেকচার রাখেন, 5 যায় না। হ্যাঁ, তোমাদেরকে যদি তোমাদের সময় আছে কয় মাস? 3 মাস, অর্থাৎ 90 দিন। আমরা জানুয়ারি পর্যন্ত হিসাব করব, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসটা তুমি পরীক্ষা দিবা। তাহলে আমাদের হামিম ভাইয়া স্যার আপনি বলেন 2 স্থির তড়িৎ, চলতড়িৎ, তারপর হচ্ছে ওই শব্দ তরঙ্গ, ওখান থেকে একটা ম্যাথ আসে, অথবা ওই চাপ থেকেও করাইতে পারেন, বল চাপ থেকেও করাইতে পারেন। তো তোমরা টেনশন করবা না, আমরা হামিম স্যার তোমাদেরকে আগামী 90 দিনে 20টা ক্লাসে তোমার মিনিমাম তোমার 5টা অধ্যায় আমরা শেষ করে দিব, যেগুলো থেকে তোমার প্রশ্ন অবশ্যই আসবে। এই যে স্যার যে গতিটা করাচ্ছে, এখান থেকে তুমি মিনিমাম 15টা নাম্বার কমন পাবা, একদম 15 নাম্বার কমন পাবা। এন্ড এটা এনশিওর থাকো, আমাদের এই ফাইনাল রিভিশন তোমাদের জন্য যে ফ্রি বেসটা চালু করছি, এখানে আমরা ইন ডিটেইলসে পড়াবো। আর জীববিজ্ঞানতে তোমরা জানো আগে আদিল ভাই পড়াইতো, উনি এখন কেমিস্ট্রিতে গেছেন, ও হচ্ছে তোমাদের হামিম ভাইয়ের সাথে কেমিস্ট্রি পড়াবে। হামিম ভাই কেমিস্ট্রি পড়াবে না এমন না, জাস্ট আমরা কিছুদিনের জন্য তোমাদের ভালোর জন্য আমরা জাস্ট প্লেলিস্টটা তৈরি করে দিচ্ছি। অলরেডি তুমি চাইলে হামিম ভাই যে যে অধ্যায়গুলো করাইছে, তৃতীয় অধ্যায় করাইছেন, চতুর্থ, পঞ্চম করাইছেন না স্যার? চতুর্থ, দ্বিতীয়, এই যে যে অধ্যায়গুলো করাইছে, তোমরা যদি আমাদের ফেসবুকে যাও ওই ক্লাসগুলো করে ফেলতে পারবা। এবং যদি তুমি ওগুলো না বুঝে থাকো, তুমি হামিম ভাইয়ের ক্লাস বুঝবে বলে এমন কোনো কথা নাই, তাহলে তুমি আদিল ভাইয়ের ক্লাস করবা। তাহলে তুমি এতদিন ফিজিক্সে ওয়াহিদ ভাইয়ের ক্লাস করছো, এখন তুমি হামিম ভাইয়ের ক্লাস করবা, তোমার যে স্যারের ক্লাস ভালো লাগে আমরা তোমাদের জন্য সেই ব্যবস্থা করব। জীববিজ্ঞান নিয়ে অনেকের অভিযোগ ছিল যে স্যার আমাদেরকে একটু ডিটেলসে পড়া হয় না, তো যার কারণে আমরা নেহাত ভাই এবং তুষার ভাইকে নিয়ে আসছি। তুষার ভাইয়ের ক্লাস সামনে আসবে, আমরা অলরেডি পেজে জানিয়ে দিয়েছি। তুষার ভাই তোমাদের সাথে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তারপর তোমার লাস্টের দিকে যে অধ্যায়গুলো আছে, ওগুলা যেগুলা স্টুডেন্ট স্কিপ করে প্রশ্ন আনসার করতে চায় না, ওগুলো তুষার ভাই নিবে। আর তোমাদের দুষ্টু নিহাত স্যার দুষ্টু অধ্যায়গুলো নিবে, তোমরা তো জানো। আর তুষার ভাই তো মাত্র আসছে, ঠিক আছে? তুষার ভাই কিন্তু অনেক দুষ্টু, তোমাদেরকে দুষ্টুভাবে বায়োলজি পড়াবে, তো চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের পুরো টিচার প্যানেল প্রস্তুত, তোমরাও রেডি হও। অ্যান্ড আমাদের ম্যাথ নিবে হচ্ছে তোমাদের ওয়াহিদ ভাই, আমরা ওয়াহিদ ভাইকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কোথাও রাখি নাই, শুধু ম্যাথে পাঠিয়ে দিয়েছি, ওকে? আর তোমরা যারা ইংলিশ নিয়ে পেইন কাটছ, অলরেডি আমার ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য আমরা সেন্টেন্স, সেন্টেন্স, ন্যারেশন ইত্যাদি ক্লাস দিয়ে আছে। তোমরা যারা ন্যারেশন নিয়ে প্যারেশানিতে আছো, আমার একটা মাত্র ওয়ান শট ক্লাস করলে ইনশাআল্লাহ তুমি ফুল মার্ক তুলতে পারবা। আর একটা কথা, তোমাকে মনে করো তোমার স্যার এখানে পড়াইলো, দিন শেষে যদি তুমি টেস্ট পেপারটা খুলে প্রশ্ন সলভ না করো, তুমি পরীক্ষা ভালো করতে পারবা না। এটা হচ্ছে বাধ্যতামূলক, পরীক্ষায় স্লাইড আসবে না, পরীক্ষায় আসবে প্রশ্ন, তোমাকে জাস্ট স্যার বুঝাইতে পারবে। এখন স্যার বললো এখান থেকে প্রশ্ন আসলো, তুমি শুধু দেখলে এখান থেকে প্রশ্ন আসলো, পড়াই দিলে উদ্দেশ্য শেষ হয় না, তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর আমরা তোমাদের জন্য একদম লেকচার শিট যেদিন যা পড়াবো, একটা অধ্যায় শেষে ওই অধ্যায়ের সম্পূর্ণ নোটটা আমরা তোমাদের গ্রুপে দিয়ে দিব, তোমাদের জন্য ডাউট সলভিং ক্লাস থাকবে। আমরা এবার থেকে আমরা যে আজকে থেকে যে যাত্রাটা শুরু করছি, ইনশাল্লাহ তুমি শিওর থাকো তোমার ভালো একটা প্রিপারেশন আমরা নিয়ে যাব। যারা একদম জিরো, কিছুই পারো না, তোমাকে অন্তত A+ টার্গেটটা আমরা করাই যাবো। আমরা যে 5টা অধ্যায় করাবো, ওখান থেকে তুমি 5টা সৃজনশীল মুখস্থ লিখতে পারবা ইনশাল্লাহ, এই দায়িত্বটা আমরা নিব। আর তোমাদের ইংরেজি নিয়ে আমি তো আছি, আর তোমরা যারা সামনে এসেছিতে যাবা, মানবিক বিভাগ, ব্যবসা শিক্ষা বিভাগ, বিজ্ঞান বিভাগ, ইংরেজি, আইসিটি, বাংলা, আর মানবিক বিভাগ তো পুরোটা আমাকে পাচ্ছ। সো তোমাদের এইসব বিষয় নিয়ে কোনো টেনশন নাই, আমরা তোমাদেরকে সর্বোচ্চ সার্ভিসটা দিয়ে যাব, তোমরা মন দিয়ে ক্লাস করো। আর হামিম ভাইকে নিয়ে আমার কিছু বলার নাই, উনি তো আমাদের প্ল্যাটফর্মের জন্য সবসময় তোমাদের জন্য করে যাচ্ছে। তোমরা, আমি হয়তো বাড়িয়ে বলতেছি না, হামিম ভাই হচ্ছে একমাত্র টিচার আমার প্ল্যাটফর্মে যে হচ্ছে ইন ডিটেলসে পড়ায়, কিন্তু শুরু থেকে ইন ডিটেলসে পড়ায় আসতেছে। অ্যান্ড তোমরা ফিজিক্সে এমন কিছু পাবা যেটা আগে পাও নাই ইনশাল্লাহ। তো তোমরা আমাদের সাথে থাকো, তোমার বন্ধু বান্ধবকে জানাই দিও। অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা 200 মেম্বারের কাছাকাছি আমাদের গ্রুপে আছে। তো 200 জন মেম্বার আমাদের জাস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের প্রতিটা ক্লাসের ভিউ গিয়ে চেক করে দেখবে, তুমি 5000+ স্টুডেন্ট ভিডিওগুলো দেখে ক্লাসগুলো করে, আমাদের অ্যাভারেজ
ভিউ হচ্ছে অলরেডি আমরা 60,000 মিনিট পার করেছি গত 1 মাসে। বুঝো তুমি? সো ক্লাসগুলো করো। আর তুমি জানো আমাদের এইচএসসির যে ডিপার্টমেন্টটা আছে মানবিক বিভাগের, তারা চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে সেকেন্ড স্থান অধিকারী, সিডি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয়, তৃতীয়, সপ্তম, 11, 12তম, চিটাং কলেজে 21তম, আনোয়ারা কলেজ, বাঁশখালী কলেজ, আদার যে যে কলেজগুলো আছে সবখানে ভালো করেছে। ইনশাল্লাহ আমাদের ফ্রি টেস্ট পরীক্ষার রেজাল্ট ভালো করবে। সো তোমরাও টার্গেট রাখো এসএসসি 26 বেস, তোমাদের প্রশ্ন হার্ড হবে। স্যার নতুন শিক্ষা কারিকুলাম হার্ড হবে, এটা বলে দিন শিক্ষা বোর্ড কি বলতে যাচ্ছে, ওদের জন্য কি করতে যাচ্ছে। আসলে তোমরা তো দেখছোই, আই থিঙ্ক 26-এ যে 10 25-এ যে 10 নামছে, এসএসসি বলো এইচএসসি বলো, কোশ্চেন হার্ড হবে। 26-এও সেম ধারাবাহিকটা বজায় থাকবে। তাহলে তোমাদের অবশ্যই আরো বেশি এফোর্ট দিতে হবে। তাহলে জিনিসটা তোমরা আমাদের সাথে থাকলে আমরা যেখান থেকে বেশি এফোর্ট দেবো, তোমরা দ্বিগুণ এফোর্ট দিতে হবে, ঠিক আছে? অবশ্যই স্যার যেটা বলছে টেস্ট পেপার সলভ, অবশ্যই টেস্ট পেপার ছাড়া তো তুমি মানে পরীক্ষার হলেও ঢুকতে পারবে না। এখন টেস্ট পেপার সলভ করে মানুষ কি করতেছে, পাস করতে পারতেছে। তার মানে তোমার একটা কথা বলি এখানে মুহূর্তে ভাইয়া, এটা আমাদের ম্যাক্সিমামেরই প্রবলেম, আমরা ম্যাথ দেখে দেখে সলভ করি, বা এটার ভুক্তভোগী আমি জানি তো ম্যাথ দেখে দেখে সলভ করবা পারবা না, প্রয়োজনে পরীক্ষা আনসার করবা না। আর তুমি যদি থিওরিগুলো মনে রাখো, তুমি মুখস্থ করতে যাবে না ভাই, সূত্র সংজ্ঞা মুখস্থ করতে যাবে না, সূত্র থেকে স্যার তোমাকে কিভাবে, স্যার আপনি বললেন না সূত্র থেকে সংজ্ঞা বের করবেন, সংজ্ঞা থেকে সূত্র বের করবেন, একক বের করবে, দেখাবে। এই যে তোমাকে দোলন গতির এটা মুখে বলে দিলে হয়তো, আমরা বুঝাচ্ছি না, তুমি জাস্ট ক্লাসগুলো করো বাবা, পারবা ইনশাল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস রাখো, এন্ড লাস্ট মুহূর্তগুলোকে কাজে লাগাও, কোথাও এক্সাম বেসে ভর্তি হও, ফ্রি ক্লাসগুলো করো, এন্ড তুমি বেস্ট কিছু পাইতে যাচ্ছ ইনশাল্লাহ। ওকে, তুমি ক্লাস করো, তোমাদেরকে আর ডিস্টার্ব করবো না, হামিম ভাই ক্লাস নিক। আচ্ছা, কথা আই থিঙ্ক শোনা যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা করেছিলাম, আমরা ছিলাম হচ্ছে ওই যে দোলন গতি। তাহলে আসো এবার এই দোলন গতিতে আসি। তাহলে দোলন গতিতে কি বলতেছিলাম, যে তুমি যখন এক দোল দিবা তখন সেটা হবে কি স্থির অবস্থায়, দোল দেওয়া শেষ হলে সেটাও হবে স্থির অবস্থায়, এবং এর মাঝখানে কি হবে, দূরত্বটা সেম থাকবে, এবং মাঝখানে কি হবে, একদম মাঝ বরাবর সেটা হবে কি একদম সর্বোচ্চ গতি, ঠিক আছে? সর্বোচ্চ গতি থাকবে। তাহলে এর যদি আমি কি করি, বস্তু একদম স্থির অবস্থা থেকে যাবে, ঠিক আছে? বস্তু একদম স্থির অবস্থা থেকে যাবে। তাহলে সংজ্ঞাটা কি হবে, কোন একটি গতিশীল বস্তু যখন কোন বিন্দু থেকে স্থির অবস্থান হতে কি করবে, একই দিকে একই বিন্দু বারবার অতিক্রম করবে। এবার কিন্তু বারবার অতিক্রম করবে, ধরো এটা একটা বিন্দু, ঠিক আছে? এটা একটা কি বিন্দু, ঠিক আছে? তাহলে এই কি করতেছে, একবার এদিকে যাচ্ছে। আচ্ছা, দোল না কিন্তু দেখছো, খেয়াল করছো নাকি জানি না, বাট দোল যখন দিবে তখন সেটা আবার বিপরীত দিকে ফিরে আসবে, ঠিক আছে? সে এই যে বিপরীত দিকে ফিরে আসতেছে, দূরত্ব কিন্তু সেমই থাকতেছে। এখন দূরত্ব তো একটু পর্যন্ত আসবে না, কি দেখবা যে তুমি খেয়াল করবা এদিকে যাওয়ার পর আবার এদিকে আসতেছে, কিন্তু দূরত্ব কিন্তু সেম, বাট যেহেতু ঘর্ষণ বল আছে এবং বাতাসেরও বাধা আছে, ঠিক আছে? বাতাসের যে বাধা আছে তার ফলে কি গতিটা কমে যাচ্ছে, ঠিক আছে? গতিটা কমে যাচ্ছে, গতি কমে যাওয়ার ফলে দূরত্বটাও কমতেছে, দূরত্বটা কমতে 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 একসময় কি থেমে যাবে, একসময় দাঁড়ায় যাবে, অর্থাৎ একসময় এক জায়গায় স্থির হয়ে দাঁড়ায় যাবে। তাহলে সেটা হবে কি, তখন তাও যখন এই যে গতি যাচ্ছে আবার বিপরীতে ফিরে আসতেছে, তখন সেটা হবে, সেটাও কি দূরত্ব সেম থাকবে, বাট গতি কমে যাওয়ার ফলে এই দুই দোলের মাঝখানের দূরত্বটা আস্তে ধীরে কমতে থাকবে বাট সেম থাকবে, ঠিক আছে? বুঝতে পারতেছো তো? এই যে দূরত্বটা সেম না, এদিকেও গেলে সেম, এদিকে গেলে সেম, কিন্তু যখন গতি কমে যাচ্ছে, তুমি বুঝতেছোই তো, আস্তে ধীরে এক জায়গায় কি স্থির অবস্থায় দাঁড়াবে তো, তাহলে তখন সেটা হবে কি, তখন সেটা হবে স্পন্দন গতি, ওকে? অথবা দোলন গতি, আমরা এটাকে দোলন গতিও বলতে পারি, ওকে? তাহলে এই যে, আচ্ছা, এই যে দোলের কাহিনীটা, এটাকে একটু সংজ্ঞায় লিখি, ওকে? ঠিক আছে, দোলের কাহিনীটা একটু সংজ্ঞায় লিখি, তাহলে কোন গতিশীল বস্তু যদি স্থির অবস্থান থেকে কি করবে, স্থির অবস্থান থেকে
স্থির অবস্থান থেকে কি করবে, একই দিকে কি করবে, গতিশীল হবে। অর্থাৎ ওই যে একেবারে কি স্থির অবস্থা থেকে কি করবে, একবার একদিকে আবার কি, আবার কি করবে, বিপরীত দিকে কি গতিশীল হবে, বিপরীত দিকে কি গতিশীল হবে, বিপরীত দিকে গতিশীল হবে। অথবা তুমি এটাকে ভেবে লিখতে পারো, অথবা যে অর্ধেক সময় কোনো গতিশীল বস্তু কি করবে, স্থির অবস্থান থেকে কি করবে, অর্ধেক সময় একদিকে থাকবে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে ফিরে আসবে। তাহলে এই যে একদিকে থাকবে অর্ধেক সময় এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে থাকবে, তাহলে সেই গতিটাকে কি বলবো আমরা, তাহলে সেই গতিটাকে আমরা কি করব, কি বলবো, সরল স্পন্দন গতি। ওকে, তাহলে অর্ধেক সময় একদিকে, অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময়, এবং বাকি অর্ধেক সময় কি থাকবে, বিপরীত দিকে থাকবে। ওকে, বিপরীত দিকে থাকবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারতেছি এটা এক ধরনের কি পর্যায়বৃত্ত গতি টাইপ না। অর্থাৎ কি দেখো, দোলনটা যখন ঘুরবে তখন সেই একই কি করবে, সেই একই বিন্দু থেকে কি করবে, বারবার অতিক্রম করবে। এই যে দেখো, ধরো এটা একটা প্রসঙ্গ, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু ধরলাম, তাহলে নির্দিষ্ট বিন্দুকে বারবার কি অতিক্রম করতেছে না, বারবার অতিক্রম করতেছে। তাহলে এই যে বারবার অতিক্রম করতেছে সেটা এক ধরনের পর্যায়বৃত্ত গতি না। তাহলে তুমি এটাকে ভেবে লিখতে পারো যে কোনো গতিশীল বস্তু স্থির অবস্থান থেকে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কোন একটা নির্দিষ্ট বিন্দুতে কি করবে, অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় অন্যদিকে কি বারবার অতিক্রম করবে, তখন সেটাকে কি বলে, স্পন্দন গতি। তাহলে জিনিসটা তুমি অনেক ভাবে লিখতে পারো, যেভাবে লিখো না কেন সেটা কি রাইট আনসার হবে, কিন্তু অ্যাকুরেটটা লিখতে হবে। ঠিক আছে, তুমি জাস্ট পুরো সিনারিওটা একটু মাথায় আনবা, যে দোলনা কিভাবে ঘুরতেছে এবং কত সময় ধরে ঘুরতেছে সেটা একটু মাথায় আনবা। দেখো অর্ধেক সময় কেমনে বুঝলাম, তাহলে দেখো দূরত্ব কিন্তু এটা, ঠিক আছে, বা অর্ধেক সময় দেখো একদম মাঝখান বরাবর কিন্তু বিন্দুটা আছে। তাহলে এই যে অর্ধেক সময় এখানে, বাকি অর্ধেক সময় এখানে। ঠিক আছে, তাহলে স্পন্দন গতি একদম ডিটেলসে বুঝাইলাম। ওকে, ঠিক আছে। তাহলে এবার আসি গতির ধরন এবং গতি কয় ধরনের সেটা আমাদের মোটামুটি শেষ। তাহলে আজকে ক্লাসে একটু বেসিক ধারণা দিলাম। ওকে, তাহলে নেক্সট ক্লাস থেকে আমরা কি করব, যে সূত্র এবং বিভিন্ন ভেক্টর রাশি, স্কেলার রাশি, ওগুলো আমরা কি আলোচনা করা শুরু করব। তাহলে কালকে থেকে কি মেইন জিনিসগুলো আমাদের, ঠিক আছে। তাহলে আজকে একটু বেসিক আলোচনা করলাম এবং কিছু অ্যানাউন্সমেন্টও দিছে তোমাদের ওমাই স্যার। তাহলে তোমরা হচ্ছে, আমরা কিন্তু আমাদেরও পরীক্ষা সামনে আছে এবং আমরা পরীক্ষা দিয়ে আসতেছি। ঠিক আছে, এই না যে আমরা পরীক্ষার মাঝেও ক্লাস নিচ্ছি না, আমরা কিন্তু সবাই নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছি। এখন আমাদের তরফ থেকে যে বেস্টটা দিচ্ছি, এখন তোমরাও পড়বা, প্লাস একটু আমাদেরকে একটু সাপোর্ট করে যাবা। কেমন, তোমাদের বন্ধু বান্ধব অথবা বিভিন্ন আত্মীয় স্বজন আছে না, যারা একটু আন্ডার প্রিভিলেজ, অর্থাৎ একটু যারা কোচিং এ অ্যাটলিস্ট ভালো একটা সার্ভিস পেতে পারতেছে না, তাদেরকে একটু এই ক্লাসগুলো একটু শেয়ার করে দিবা। কেমন, যাতে তারা অ্যাটলিস্ট আমরা যে ডিটেল ভাবে পড়া আছে সেটা একটু তারা কি করতে পারে, অ্যাবজর্ব করতে পারে, অথবা ক্লাসগুলো করতে পারে। তাহলে এই জিনিসটা একটু এনশিওর করো। ঠিক আছে, তাহলে বাকি সময় তো আমরা আছি তোমাদের কাছে। তাহলে আজকে ক্লাসটা একটুকুই রাখতেছি, এবং তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিয়মিত নামাজ কালাম পড়বা। তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম।